রোগীর নাম? আমার বউ। বৃদ্ধের সলাজ হাসি দেখে আমার চোখ কপালে উঠল। বউ তো বুঝলাম, নাম বলেন। আমার নাম কলিমুদ্দিন, রোগী আমার বউ। আরে চাচা, বুঝলাম তো, আপনার নাম কলিমুদ্দিন, রোগী আপনার বউ। রোগীর নামটা বলেন। মনে মনে ভাবলাম, কি আপদ। তখন বেলা 11:30। সরকারি হাসপাতালের বহির্বিভাগ। রোগী দেখছি। একজন বিশেষজ্ঞ স্যার ছুটিতে আছেন। হাসপাতালের অন্তর্বিভাগের রোগী দেখা শেষ করে মাত্রই এসে বসেছি স্যারের সুনির্দিষ্ট চেয়ারে। আমি নাদান মেডিকেল অফিসার। বাইরে আরও সদয় রোগী লাইনে দাঁড়ানো। সামনে পিঠ কুঁজো করে বসে থাকা নোংরা মলিন শার্ট পরিহিত প্রায় অশীতিপর বৃদ্ধ তার গালের ঝুলে পড়া চামড়ায় একটু হাত বুলিয়ে ইতস্তত হয়ে হাসলেন। নাকের উপর মোটা কাঁচের চশমাটা ঠিক করলেন। ভাঙা কণ্ঠস্বর, বউয়ের নাম স্মরণ করতে পারছুন না মা? বিয়ে হয়েছে আজকা 60 বছরের মতো। হ্যাঁ ছিল এতিম। হ্যার বয়স ছিল 9, আমার 17। আমি তখন থেকে ডাকি বউ, আর বাকিরা সব ডাকতো কলিমুদ্দিনের বউ। আমার সাওয়ালরা ডাকতো আম্মা। হ্যাঁ গো নাতিরা ডাকে দাদি। হ্যাঁ নাম হ্যাঁ নিজেরও স্মরণে নাই। আমুদের রোমান্টিক বুড়ো দেখি, ঠোক গিললাম একটা। কি মুশকিল, প্রেসক্রিপশনে রোগীর নাম তো আর কলিমুদ্দিনের বউ, অমুকের আম্মা, তমুকের দাদি লেখা যায় না। আমি তাই ভাঙাচোরা হস্তাক্ষরে গট গট করে লিখলাম, রোগীর নাম মিসেস কলিমুদ্দিন। বয়স কত দিব চাচা? এর বয়স আর কত হইব, আমার তো এখনো 18 বছর মনে হয়। সাজলে মনে হয় লাইকা শাবনূর। এবার আমি হেসে ফেললাম। ঘোলাটে চশমার আড়াল হতে বৃদ্ধ যেভাবে প্রেমময় দৃষ্টিতে স্ত্রীর মুখপানে চেয়ে কথাটি বললেন, না হেসে পারা গেল না। বৃদ্ধাকে দেখলাম স্বামীর চোখে চোখ রেখে ইশারা করছেন। মৃদু শাসন বোধ হয়, মুখে হাসি। সামনের সারির একটা দাঁত বোধ হয় কোথাও ঘুরতে গেছে। পান খেয়ে লাল টুকটুকে ঠোঁট। কি সমস্যা আপনার চাচি? চাচি উত্তর দেওয়ার আগেই চাচার তড়িৎ গতিতে জবাব, রাইতে নাক ডাকে, আমি ঘুম যাতে পারি না। এবার চাচির বাঁচ খাই গলা শোনা গেল। মিছা কথা বলবেন না আব্বাসের বাপ, আমি নাক ডাকি না। আপনি কানে বেশি শোনেন। কতবার বললাম আপনারে কানের ডাক্তার দেখান। চাচা মিনমিন করে বললেন, ঠিক। মিছা কথা বলবেন না, আমি নাক ডাকি না। নাক ডাকলে আমার কেন ঘুম ভাঙে না? প্রমাদ গুনলাম বৃদ্ধ দম্পতির ঝগড়া দেখে। বাইরে রোগীর শোরগোল বাড়ছে। এরই মাঝে আমার মুঠো ফোনে একটা বার্তা এসেছে। মুঠোফোন হাতে নিলাম, বার্তাটা পাঠ না করেই রেখে দিলাম। তারপর প্রেসক্রিপশনে রেফার 20 লেখার আগেই শেষবারের মতো প্রশ্ন করলাম, আর কোনো সমস্যা আছে চাচি? আপনি একটু বাইরে যান, আমি আপার লগে একটু কথা বলবো। আমার সামনে বলো। যান না বাইরে। চাচা মুখ বেজার করে বের হয়ে গেলেন। আমি মনোযোগ দিয়ে চাচির বাদ বাকি সমস্যা শুনলাম। শোনা শেষে বললাম, আপনার তো গাইনির ডাক্তার দেখাতে হবে। চাচাকে নিয়ে 210 নম্বর রুমে চলে যান। বৃদ্ধা খুশি মনে প্রেসক্রিপশন হাতে বেরিয়ে গেলেন। আমি হাঁক ছাড়লাম পরবর্তী রোগী পাঠানোর জন্য। আরও ঘণ্টাখানেক বসে বসে হাতের ব্যায়াম করো ধরে প্রেসক্রিপশন লিখো। ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই। খিদেটা চাগিয়ে উঠেছে। রোগী দেখায় ইস্তফা দিয়ে ক্যান্টিনে যাচ্ছি হালকা কিছু খেয়ে নিতে। হাসপাতালের সামনে একটা গোল চত্বর আছে। অ্যাপ্রনটা ব্যাগে ঢুকিয়ে হাঁটতে হাঁটতে চত্বরের কাছাকাছি এসে দেখি সেই বৃদ্ধা মহিলা বসে আছেন, হাপুস নয়নে কাঁদছেন। আমি কৌতূহলবশত কাছে গেলাম। কি হয়েছে চাচি? আপনার সাজারে খুঁজি পাতিছি না। সে কি, সাথে আর কেউ আসেনি? সাওয়ালরা তো আমরার লগে থাকে না, খোঁজও নেয় না। মোবাইল আছে সাথে? আমরার আবার মোবাইল? তাহলে তো সমস্যা। বসে থাকেন, চাচা হয়তো আশেপাশে বাথরুমে গেছে, চলে আসবে। আমার সান্ত্বনা সূচক বাক্যেও বৃদ্ধার কান্না থামল না।
ও আব্বাসের বাপ, আপনি কই? বলতে বলতে বোরখার খুঁটে বারবার চোখ মুছতে লাগলেন। বৃদ্ধার বিলাপকে পেছনে রেখে অস্বস্তি নিয়ে পা বাড়ালাম। ক্যান্টিনে ঢুকেই একটা সমুচা আর এক কাপ চা। চিনিটা এত বেশি হয়ে গেছে, চা শেষ করতে সময় লাগলো। বিল দিতে গিয়ে খেয়াল হলো পার্সখানা বহির্বিভাগের চেম্বারে ফেলে এসেছি। ক্যান্টিনের ম্যানেজারকে ডেকে বললাম বিষয়টা। চিরাচরিত হাসিটা হেসে ম্যানেজার কাশেম মিয়া বলল, কোনো সমস্যা নাই, আপনি যাওয়ার সময় টাকা দিয়ে গেলেই হবে। ক্যান্টিন হতে বের হয়ে গুটি গুটি পায়ে হেঁটে ফের হাসপাতালে ঢুকব। দেখি সেই গোল চত্বরে বৃদ্ধার পাশে এখন বৃদ্ধ বসে আছেন, এক হাতে দুটো সবুজ রঙের সস্তা আইসক্রিম। আরেকটু সামনে যেয়ে দেখি বৃদ্ধা তখনও কাঁদছেন, আর কলিমুদ্দিন সাহেব অন্য হাতে বউয়ের ভেজা গাল মুছে দিচ্ছেন। দ্বিপ্রহরের কড়া রোদ তখন মাথার উপর। ঈশান কোণে এক টুকরো মেঘ জমেছে, যদিও রোদের তীব্রতা কমেনি তাতে। পশ্চিম দিকে মর্গের পাশে থাকা আকাশমণি গাছটা হতে একটা বেনে বউ পাখি ডাকল। আমি মুগ্ধ চোখে বৃদ্ধ দম্পতিকে দেখতে থাকি। কাছে গিয়ে বললাম, কি চাচা, কই হারিয়ে গিয়েছিলেন? একটু পলায়েছিলাম, দেখতাছিলাম আমারে না পালিয়ে আপনার শাশি কি করে। কেমন কান্তাছিল, কথা বলবেন না আমার লগে? বৃদ্ধার কণ্ঠ শুনে বোঝা গেল বাড়ি গেলে চাচার আজকে দফা রফা হয়ে যাবে। আইসক্রিম খাও বউ, ও বউ। আমি মৃদু হাসলাম। কে বলবে এনারা নববিবাহিত দম্পতি নয়, ছেলে মানুষের মতো ঝগড়া করছেন, মান অভিমান করছেন। তুমি আমারে তখন বাইর কইরা দিলা কেন? শরমের কথা আপনার সামনে বলা যায়? আচ্ছা আইসক্রিম খাও। আমি হাসলাম। জীবন সায়ান্নে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুজন মানুষ, একটা জীবন একসাথে হাতে হাত রেখে কাটিয়ে দেওয়া দুজন মানুষ। সবুজ রঙের সস্তা আইসক্রিম খেতে খেতে ফোঁকলা মুখে হাসছেন। বার্ধক্যে জরাজীর্ণ একের হাতের উপর অন্যের হাত রাখা, দুর্বল হাতে সেই হাতখানা শক্ত করে ধরে রাখা। মৃত্যু ছাড়া সে বাঁধন ছিন্ন করবে সাধ্যি আছে কার? দৃশ্যটা পেছনে ফেলে অন্য মনস্ক হয়ে হাঁটতে থাকি। অন্য মনস্ক হয়েই ব্যাগ হতে মুঠোফোন বের করলাম। সকাল 11:30টায় বার্তা এসেছে, ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি। ফোনের ইনবক্সে অন্তত 100 খানেক বার্তা এসেছিল এর আগে, যার সারাংশ ছিল, আরেকবার ভেবে দেখবে প্লিজ। থমকে গেলাম খানিক। আকাশের রং বদলালো, কি ভীষণ দ্রুত। ছায়াময় হয়ে উঠেছে আমার চারপাশ। এখন একটু হাহাকার নিয়ে হাত বাড়ালেই প্রকৃতি সে হাত ভরিয়ে দেবে বিরামহীন বর্ষণে। এক সময়কার প্রিয় নাম্বারটায় ফোন দিলাম আমি। গলা কাঁপছে। রিং বাজতেই অন্য পাশ থেকে আসাদ ফোন ধরবে। ওকে আজ বলতে হবে অনেক দিন একসাথে আইসক্রিম খাইনি।